মুভির শুরুতে আমাদেরকে বলা হয় যে অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা প্রায় 90%ই সত্যি হয় না, বরং ভিকটিমদের সাইকোলজি ইস্যু হয়। এজন্য তাদের মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয়, কিন্তু বাকি 10% মোটেও মানসিক কোনো কিছু নয়। আর এই অস্বাভাবিক ঘটনাগুলি দূর করার জন্য এক্সোরসিজম পারফর্ম করতে হয়। আর আজকের ঘটনাটি এই 10%-এর ভেতরেই আছে, অর্থাৎ সত্য ঘটনা থেকে নির্মিত আজকের এই মুভি। গল্পের শুরুতে একটি অ্যাক্সিডেন্ট দেখতে পাই, যেখানে একটি ট্রাকের সাথে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এতে গাড়িটি উল্টে গিয়েছিল। সেখানে থাকা থমাস নামের একটি লোক সাহায্যের জন্য চিৎকার করছিল। ট্রাক ড্রাইভার তাকে দেখতে তো আসে, কিন্তু সে তাকে কোনো সাহায্য না করেই তাদেরকে এই অবস্থায় ফেলে সেখান থেকে দৌড়ে পালায়। থমাস অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে তার মা আর বেঁচে নেই, কিন্তু তার বোন এখনো বেঁচে আছে। থমাসের বোন থমাসকে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে বলে। সেও খুব বিশ্বাসের সাথে প্রার্থনা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই থমাসের বোনও মারা যায়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়, যেখানে আমরা জানতে পারি থমাস আসলে একজন প্রিস্ট, পাশাপাশি ক্যাথলিক স্কুলের টিচারও সে। কিন্তু অ্যাক্সিডেন্টের ওই ঘটনার পর থেকেই সে কেমন যেন এক ট্রমায় পড়ে যায়। স্কুলে গিয়ে থমাস ফাদার রবিকে বলে যে আমি রিজাইন করতে চাই। ফাদার রবি তাকে বলে যা করবে ভেবে চিন্তে করবে। এরপরে সে চলে যেতে থাকে আর বলতে থাকে এ বিষয়ে পরে আবার কথা হবে। এরপরের দৃশ্যে আমরা চার্চের ভেতরে মায়া ও তার বয়ফ্রেন্ড ডেনিশকে দেখি। মায়া তার মেয়ে কাইলাকেও এই চার্চে আসতে বলেছিল, কিন্তু সে যায় না। সে সময়ে সে তার এক বন্ধু শিলার সাথে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছিল। ওদিকে মায়া কাইলাকে ফোন করছিল এটা জানার জন্য যে সে এখন কোথায় আছে, কিন্তু কাইলা তার মায়ের ফোন কোনোভাবেই ধরে না। শিলা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি তোমার মাকে কেন এভাবে ইগনোর করছো? তখন কাইলা বলে আমার মা, সে তো তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে আছে। আসলে কাইলা বোঝাতে চাচ্ছিল যে ডেনিশ মোটেও ভালো লোক নয়। তার কাছে মনে হয় ডেনিশ একটা প্লে বয়, এমনকি অনেকগুলো মেয়ের সাথেও তাকে ঘুরতে দেখেছে সে। এখন সে তার মাকে ঠকাচ্ছে। শিলা কাইলাকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে তুমি কি তোমার মায়ের সাথে কথা বলেছো? কাইলা বলে হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমার মা আমার কোনো কথাই শোনেনি। আমার মা শুধু আমার বাবার কথাই শুনতো। তখন শিলা তাকে বলে ঠিক আছে, তুমি তাহলে তোমার বাবার আত্মার কাছে সাহায্য চাও। এমনকি সে তাকে এক বিশেষ রিচুয়ালের কথা বলে, যে রিচুয়ালে এক ধরনের পুতুলের মাধ্যমে যোগাযোগ করা যায় আত্মাদের সাথে। কিন্তু কায়লা এই রিচুয়ালটি করতে চায় না, কেননা সে অনেক ভয় পাচ্ছিল। এজন্য সে অন্য কোনো উপায় খুঁজছিল। অন্যদিকে ডেনিস মায়াকে প্রপোজ করে দেয়। মায়াও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে এই দুই মেয়ে প্ল্যান করছিল যে তারা ডেনিসের উপরে রিচুয়াল করে সকল প্রমাণ নিয়ে নেবে, যেন তারা মায়ের সামনে ডেনিসের আসল রূপ তুলে ধরতে পারে। ঠিক তখনই কায়লার কাছে মায়ের মেসেজ আসে। মায়া কায়লাকে হাতে রিং পরা একটি ফটো তুলে পাঠায়। এটা দেখা মাত্রই কায়লা অনেক রেগে যায়, আর সে নিজের মনও পাল্টে ফেলে। আর সে শিলাকে ওই ভয়ঙ্কর রিচুয়ালটি পারফর্ম করতে বলে। এরপর রাতে তারা দুজন যায় নির্জন কবরস্থানে। এখানে কায়লা একটু ভয় পাচ্ছিল। কায়লা শিলাকে জিজ্ঞাসা করছিল আচ্ছা যদি আমার বাবার আত্মার জায়গায় অন্য কোনো আত্মা চলে আসে তাহলে কি হবে? এই সময় শিলা কথাটি মজা করে উড়িয়ে দেয়। এরপর ধীরে ধীরে তারা পৌঁছায় কায়লার বাবার কবরের সামনে। এখানে শিলা তার ব্যাগ থেকে একটি বিশেষ পুতুল বের করে। এরপর তারা দুজন মিলে সেই পুতুলটিকে ধরে কবরের ঠিক সামনে শুরু করে সেই বিশেষ রিচুয়াল। কিন্তু এতে কিছুই হয় না। এরপর তারা আবার ট্রাই করে। এইবার তারা সফল হয়। হঠাৎ পুতুলের ভেতরে একটি আত্মা চলে আসে। পুতুলটিও নড়াচড়া করতে শুরু করে। কায়লা এখনো নিশ্চিত নয় এই পুতুলের ভেতরে যে আত্মাটি আছে এটা কি তার বাবার আত্মা নাকি অন্য কেউ। সে পুতুলটিকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো আমাদের মধ্যে কায়লাকে? হঠাৎ পুতুলটি মাথা ঘুরে কায়লার দিকে ইশারা করে। এই সময় শিলা কায়লাকে তার ইচ্ছের কথা পুতুলটিকে বলতে বলে। কায়লাও তার ইচ্ছার কথা পুতুলটির কাছে বলে যে ডেনিশ ও মায়ের রিলেশনটা যেন শেষ হয়ে যায়। এমন সময় কবরস্থানের সিকিউরিটি গার্ড চলে আসে, আর বাধ্য হয়ে তাদের দুজনকে সকল জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যেতে হয়। গাড়িতে এসে কায়লা শিলাকে জিজ্ঞাসা করে যে এরপরে কি হবে। শিলা বলে আমাদের এখন অপেক্ষা করতে হবে, আর তোমার বাবা তো অনেক ভালো ছিল, তোমার ইচ্ছা তিনি নিশ্চয়ই পূরণ করবে। এমন সময় আমরা লক্ষ্য করি যে তাদের পেছনে
কোন এক আত্মা ধীরে ধীরে তাদের দিকেই আসছে, কিন্তু তারা এটা লক্ষ্যই করেনি। কায়লা বাড়ি ফিরে এসে দেখে তার মা সোফায় টিভি দেখতে দেখতে সেখানে ঘুমিয়ে পড়েছে। কায়লা টিভিটি বন্ধ করে তার রুমের দিকে যেতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে মায়া দাঁড়িয়ে আছে তার সামনে। তাহলে সোফার উপরে কে? তাকাতে দেখে সোফার উপরে তো মায়া শুয়ে আছে এখনো। এমন সময় সিঁড়ির দিকে তাকাতে দেখে সেখানে কেউ নেই। কায়লা ভয়ে দৌড়ে তার রুমে গিয়ে পৌঁছায়। সে ভয়ে ভয়ে তার রুমের দরজাটি খুলে আবার একটু বাইরে দেখে তার মা ওপরে উঠে আসছে। কায়লা এটা দেখে ভয়ে দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে কায়লা যখন তৈরি হয়ে স্কুলে যাচ্ছিল তখনই সে শুনতে পায় যে তার মা ডেনিসের সাথে ঝগড়া করছে, কারণ সে ব্রেকআপ করে দিয়েছে। এটা শুনে কায়লা অনেক খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, বাহ, কাজ তো তাহলে হয়ে গেছে। মনে মনে সে তার বাবাকে ধন্যবাদ জানায়। এরপর স্কুলে যাওয়ার আগে ওই পুতুলটিকে ফেলে দেয় ডাস্টবিনের ভেতরে। তখনই আমরা দেখতে পাই পুতুলটি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে আছে এক পলকে, অর্থাৎ পুতুলের ভেতরে আত্মা এখনো আছে। এই সকল ঘটনা স্কুলে গিয়ে কায়লা শিলাকে জানায়। এখানে শিলাকে দেখে কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছে সে মোটেও স্বাভাবিক নয়। কায়লা লক্ষ্য করে যে শিলার গলায় অদ্ভুত একটি চিহ্ন। কায়লা জিজ্ঞাসা করলেও শিলা তাকে এ বিষয়ে নিয়ে কিছুই বলে না। উল্টো বলে, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। স্কুল থেকে বাড়ি ফিরে কায়লা ডেনিসকে পুনরায় তার মায়ের সাথে দেখে, যেটা দেখে মন খারাপ করে সে ঘরে গিয়ে বাবার আত্মার কাছে বলতে থাকে, এসব কি বাবা, মা এখনো কেন ওই লোকটির সাথে? প্লিজ তাদের আলাদা করে দাও। হঠাৎ সে দেখে পুতুলটি তার ঘরের ভেতরে। বিষয়টি তার কাছে অস্বাভাবিক লাগে, তাই সে দ্রুত পুতুলটি নিয়ে পুনরায় ডাস্টবিনে ফেলে আসে। এরপর রাতে যখন কায়লা একা ঘুমোচ্ছিল ঠিক তখনই আমরা দেখি তার ঘরে একটি আত্মা। হঠাৎ জোরে বিদ্যুৎ চমকাতেই কায়লার ঘুম ভেঙে যায়। সে পুনরায় শুয়ে পড়ে। এমন সময় সে অনুভব করে তার ঘরে কিছু একটা আছে। হঠাৎ দেখে সে আত্মাটি তার ওপরে ভাসছে। ভয়ে সে চিৎকার করার আগে আত্মাটি তাকে ভর করে। কায়লার রুম থেকে অস্বাভাবিক শব্দ শুনে মায়া ছুটে আসে তার ঘরে। এসেই দেখে কায়লা অস্বাভাবিকভাবে দেয়ালের দিকে দাঁড়িয়ে আছে আর অনবরত মাথার দেয়ালের সাথে ঠুকতেই থাকে। মায়া তার মেয়েকে থামায়। মায়া লক্ষ্য করে কায়লা ঘুমের মধ্যেই কি যেন বিড়বিড় করছে। সে তাকে বারবার ঝাঁকায়। এরই মধ্যে কায়লা তার জ্ঞান ফিরে পায়। দ্রুত মায়া কায়লাকে জড়িয়ে ধরে, কিন্তু কায়লাকে দেখে মনে হচ্ছিল তার যেন কিছুই মনে নেই। পরের দিন সকালে যখন মায়া কিচেনে কাজ করছিল হঠাৎ কায়লা তার সামনে চলে আসে। এমন সময় মায়া লক্ষ্য করে কায়লার হাতে অদ্ভুত একটি চিহ্ন। মায়া জিজ্ঞাসা করে, সোনা তুমি ঠিক আছো? কায়লা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপরে কায়লা তার স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছানো মাত্রই চতুর্দিক থেকেই সে অদ্ভুত শব্দ শুনতে পায়। এমন সময় তাকিয়ে দেখে দূরে দাঁড়িয়ে আছে একটি আত্মা, কিন্তু বাকি লোকেরা কেউই এটি দেখতে পাচ্ছিল না, শুধু কায়লাই দেখতে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। এরপরে সে যখন ক্লাসে ছিল তখন সে মর্মান্তিক একটি খবর পায়। কাল রাতে শিলা গলায় দড়ি দিয়ে মারা গেছে। কায়লা যেহেতু শিলার বেস্ট ফ্রেন্ড ছিল এজন্য থমাস ও ক্লাসের বাকি সকলেই কায়লাকে শিলার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করে। শিলার এমন মর্মান্তিক ঘটনা শুনে কায়লা মোটেও বিশ্বাস করতে পারছিল না আর সে প্রচন্ড ভেঙে পড়ে। তখনই স্কুলের একজন নান তাকে সামলায়। এরপরে থমাস ও সেই নান কায়লাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ কায়লা অদ্ভুত আচরণ করতে শুরু করে আর হাসতে হাসতে অদ্ভুতভাবে নিজের মাথা গাড়ির কাচের সাথে আঘাত করতে থাকে। থমাস দৌড়ে এসে জানলাটি খুলে দেয়। এখানে কায়লা ল্যাটিন ভাষায় অদ্ভুতভাবে কথা বলতে থাকে। সে থমাসকে এও বলে যে তোমার সৃষ্টিকর্তা এই বাচ্চা মেয়েকে বাঁচাতে পারবে না। এরপর কায়লা অদ্ভুত হাসি হেসে জ্ঞান হারিয়ে ফেলে। থমাস দ্রুত চার্চে ফিরে এসে এই সকল ঘটনা ফাদার রবিকে বলে। এই সকল ঘটনা শুনে রবি বুঝে যায় যে এটা কায়লার কোনো মানসিক সমস্যা নয়, বরং শয়তান তাকে ভর করেছে। এখানে থমাসকে তিনি ফাদার রেন্ডারের কথা বলে।
তিনি একমাত্র ব্যক্তি যে এখন আমাদেরকে সাহায্য করতে পারবে। অন্যদিকে আমরা ফাদার রেন্ডারের অ্যাসিস্ট্যান্ট মাইকেলকে দেখি, যে একটি বাচ্চার উপরে এক্সোরসিজম করছিল। এদিকে বাচ্চাটির ভেতরে যে শয়তানটি ছিল সেটি মাইকেলের ব্যাপারে সবকিছুই জানত। মাইকেলকে দুর্বল করার জন্য সে বলতে থাকে যে কিভাবে মাইকেল তার মাকে মরার জন্য হাসপাতালে ছেড়ে এসেছিল। এখানে মাইকেলও তার কথায় ফেঁসে যায়, যার ফলে সে দুর্বল হয়ে পড়ে। শয়তানটি তারপর হামলা করলেও ফাদার রেন্ডি এসে তাকে বাঁচিয়ে নেয়। এর কিছুক্ষণের মধ্যে প্রার্থনা করে বাচ্চাটিকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পরে মাইকেল জানিয়ে দেয় যে সে এমন এক্সোরসিজম আর করবে না। এরপরে ফাদার রবির ডাকে ফাদার রেন্ডার তার কাছে যায়। রেন্ডারকে একা দেখে রবি তার অ্যাসিস্ট্যান্ট মাইকেলের কথা জিজ্ঞাসা করে। এখানে রেন্ডার জানায় যে এমন বিপজ্জনক কাজ সকলেই করতে চায় না, তাই সে কাজ ছেড়ে চলে গেছে। এই সুযোগে রবি থমাসের সাথে কথা বলে, কিন্তু থমাস এসব এক্সোরসিজম করতে ভয় পাচ্ছিল, আর তাই সে মানা করে দেয়। এখানে রবি থমাসকে বোঝায় যে কায়লা তোমার বোনের মতোই, কায়লার এখন তোমাকে খুবই প্রয়োজন। কিন্তু থমাস তবুও তার কথায় রাজি হয় না, কেননা তার আত্মবিশ্বাস এতটা শক্তিশালী ছিল না। এদিকে স্কুলে পরীক্ষা চলছিল, কিন্তু কায়লা তার খাতায় লেখার বদলে ওই আত্মার নানের ছবি আঁকছিল আর বিড়বিড় করে কি যেন বলেই যাচ্ছিল। টিচার যখন তাকে শব্দ করতে নিষেধ করে, সে কলম দিয়ে নিজে নিজে হাতে অনবরত আঘাত করতে থাকে। এমন অবস্থা দেখে সকলে যখন তাকে ধরে সে পাগলের মতো অট্টহাসি হাসতে থাকে। পরীক্ষার হলে ফাদার থমাসকে ডাকা হয়। থমাসকে দেখে কায়লা গালি দিতে থাকে, তারপরেই সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে সে যখন জ্ঞান ফিরে পায়, তখন সে বলে শিলার জায়গায় আমার মরে যাওয়া উচিত ছিল, সবকিছুই আমার ভুল। শিলার মৃত্যুর জন্য কায়লা নিজেকে দায়ী ভাবতে থাকে। এরপর সে শিলার সাথে করা সে বিশেষ রিচুয়ালের কথা থমাসকে বলে। এমন সময় সেখানে একটি নান চলে আসে, আর তাই পুরো ঘটনাটি থমাসকে আর বলা হয় না। নান জানায় কায়লার মা তার সাথে দেখা করতে এসেছে, এমনকি প্রধান শিক্ষকও তাদেরকে ডেকেছে। এরপর প্রিন্সিপাল মায়াকে পরীক্ষার হলের ভিডিওটি দেখায়, এমনকি খাতার ভেতরে সেই নানের ড্রয়িংটাও দেখায়। এখানে মায়া বলছিল যেহেতু কায়লা কিছুদিন আগে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে, এজন্য হয়তো তার কোনো মানসিক সমস্যা হচ্ছে। এমন অবস্থা দেখে সকলেই কায়লাকে এক মনোরোগ বিশেষজ্ঞর সাথে দেখা করতে বলে। মায়া কেন যেন তাদের কোনো কথাই সিরিয়াসলি নেয় না, আর সে বলে কায়লার শুধুই আরামের প্রয়োজন, তাহলে সে নিজে থেকে ঠিক হয়ে যাবে। এটা বলেই মায়া কায়লাকে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়িতে নিয়ে যায়। এরপরে আমরা থমাসকে দেখতে পাই যে নিজের বাড়ি ফিরছিল। হঠাৎ সে গাড়ির রেডিওতে শুনতে পায় তার মৃত বোনের কণ্ঠ। হঠাৎ তার বোনের আত্মাও সেখানে চলে আসে, কিন্তু থমাস লক্ষ্য করে সবকিছুই তার কল্পনা। এরপর বাড়ি ফিরে এসে কায়লার ব্যাপার নিয়ে সে গবেষণা শুরু করে, কেননা এমনটা সে প্রথমবার দেখেছে। গবেষণা করে সে জানতে পারে যে মানসিক রোগ ও শয়তান ভর করার মধ্যে বিশেষ কিছু পার্থক্য রয়েছে। কোনো আত্মা ভর করলে সেই ব্যক্তিটি পৃষ্ঠের সামনে অদ্ভুত আচরণ করে। থমাস স্কুলের ভিডিওতে দেখে যে কায়লাও ঠিক একই রকম রিয়াক্ট করছিল। এটা দেখে থমাস বুঝে যায় যে এই সবকিছু মোটেও স্বাভাবিক নয়, কায়লার সামনে অনেক বিপদ আসতে চলেছে। এই সবকিছু দেখে থমাস সিদ্ধান্ত নেয় যে সে কায়লাকে সাহায্য করবে, আর তাই সে ফাদার রেন্ডারের সাথে গিয়ে কথা বলে। ফাদার রেন্ডার তাকে গাইড করে বলে যে এই আত্মাটি আমাদের জীবন সম্পর্কে সবকিছু জানে। সে তোমার অন্ধকার অতীত টেনে নিয়ে এসে তোমাকে দুর্বল করার চেষ্টা করবে। তোমাকে আরো সাহসী হতে হবে, ভয় একদমই পাওয়া যাবে না। এরপরে সে তাকে একটি বই দেয়। থমাসও সে বইটি মনোযোগ দিয়ে পড়তে থাকে। ওদিকে আমরা দেখি মায়া কায়লাকে বলছিল যখন সে মা হয়েছিল তখন সে মা হওয়ার জন্য তৈরি ছিল না, কেননা সে সময় সে অনেক অল্প বয়সী ছিল। তবুও সে ভালো মা হওয়ার চেষ্টা করেছে, আর এখনো চেষ্টা করে যাচ্ছে। মায়া কায়লাকে সরিও বলে, কেননা অনেক দিন ধরে সে কায়লার সাথে ভালোভাবে কথা বলেনি। এরপর সে কায়লাকে জিজ্ঞাসা করে যে তুমি যদি কিছু বলতে চাও তাহলে আমাকে বলতে পারো। এটা শুনে কায়লা শিলার সাথে করা সেই বিশেষ রিচুয়ালের কথা মায়াকে বলে দেয়, আর তখন থেকেই এই সব কিছু ঘটতে শুরু করেছে। কিন্তু এখানে কায়লা এটা বলে না যে সে কবরস্থানে গিয়েছিল তার মায়ের ব্রেকআপ করার জন্য, বরং সে এটা বলে কবরস্থানে গিয়েছিল বাবার জন্য, কেননা বাবার কথা তার অনেক মনে পড়ছিল। এরপরে মায়া ইমোশনাল হয়ে কায়লাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই কায়লা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। একটু পরে মায়া লক্ষ্য করে যে এটা তার মেয়ে নয়, বরং এটি ছিল একটি আত্মা। তাকে দেখতে এতটাই ভয়ানক লাগছিল যে মায়া ভয়ে নিজের চোখ
বন্ধ করে চিৎকার করতে থাকে। কিন্তু একটু পরে কায়লা বলতে থাকে যে মা, এটা আমি মা, তোমার কি হয়েছে? এমন অদ্ভুত ঘটনা দেখে মায়া যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এরপরে মায়া দ্রুত ডেনিসকে ফোন করে। ওদিকে ডেনিসের ফোন ব্যস্ত ছিল, আর তাই সে থমাসকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসে। থমাস মায়ের বাড়িতে ফাদার রেন্ডা ও একজন নানকে সাথে করে নিয়ে এসেছিল। সকলে কায়লা রুমে ঢোকার পরে ফাদার রেন্ডা মায়াকে কায়লা রুম থেকে বেরিয়ে যেয়ে মন থেকে প্রার্থনা করতে বলে। এরপর শুরু হয় এক্সোরসিজম। কিন্তু কায়লা কোনো কিছুই রিয়াক্ট করে না, এমনকি সে এটা বলতে থাকে আমি তো ঠিক আছি। থমাস এটা দেখে চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে হয়তো আত্মাটি আর নেই। কিন্তু ফাদার রেন্ডা এক্সোরসিজম চালিয়ে যায়, আর শয়তানটিও বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারে না। অবশেষে সে সকলের সামনে আসতে শুরু করে। ধীরে ধীরে ঘরের পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। হঠাৎ করে কায়লা রেন্ডার উপরে অ্যাটাক করে। সিস্টার ও থমাস কায়লাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কায়লা সিস্টারকে দূরে ছুঁড়ে ফেলে, যার ফলে সিস্টার অজ্ঞান হয়ে যায়। এবার সে থমাসকেও দূরে ছুঁড়ে ফেলে, কিন্তু ততক্ষণে ফাদার রেন্ডা কায়লার ওপরে পবিত্র পানি ছেটাতে থাকে, যার ফলে সেই শয়তানটি ছটফট করতে থাকে। অনেক কষ্ট করে তারা সেই শয়তানকে প্রায় নিয়ন্ত্রণ করেই ফেলছিল। ঠিক তখনই শয়তানটি একটি চাল খেলে। থমাস লক্ষ্য করে ওই শয়তানের জায়গায় শুয়ে আছে তার মৃত মা, যার ফলে থমাস দুর্বল হয়ে দূরে চলে যায়। একা ফাদার রেন্ডার মোটেও সেই শয়তানটিকে কাবু করতে পারছিল না। এই সুযোগে আত্মাটি ফাদার রেন্ডার উপরে আক্রমণ করে। শয়তানটি রেন্ডার গলা চিপে তাকে মেরে ফেলতেই যাচ্ছিল। ঠিক তখনই মায়া রুমের ভেতরে এসে এমন অবস্থা দেখে পবিত্র পানির পাত্রটি থমাসের দিকে ছুড়ে দেয়। থমাসের ভেতরে আবারও সাহস চলে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন পুনরায় ওই আত্মাটিকে কাবু করার চেষ্টা করে। অনেক চেষ্টার পরে ফাদার রেন্ডা প্রার্থনা করে ওই আত্মাটিকে দুজকে পাঠিয়ে দেয়। এমন সময় কায়লা অদ্ভুত কালো বমি করতে থাকে। সবকিছু স্বাভাবিক হয়ে গেলে থমাস রেন্ডারের কাছে ক্ষমা চায়, কেননা সে তাকে ভালোভাবে সাহায্য করতে পারেনি। রেন্ডা বলে যে কোনো ব্যাপার না, তুমি আমাকে অনেক হেল্প করেছো। এদিকে এক্সোরসিজম করার সময় ঘরে যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গিয়েছিল সেগুলো মায়া ঠিক করে গুছিয়ে রাখছিল। এর মধ্যে সে কায়লার নোটবুক দেখতে পায়, যেখানে কায়লা তার মনের কথা লিখে রেখেছিল। যেখানে একটি পৃষ্ঠায় লেখা ছিল আমার মা আমার থেকে ওই প্লে বয় ডেনিসকে বেশি ভালোবাসে, আর দ্বিতীয় পৃষ্ঠায় লেখা ছিল ধন্যবাদ বাবা আমার মাকে ওই ডেনিস থেকে দূরে রাখার জন্য। আর শেষ পৃষ্ঠা আঁকা ছিল একটি আত্মার ছবি। এরপর সে কায়লার ব্যাগ থেকে পায় সেই অদ্ভুত পুতুল। এ সকল কিছু দেখে মায়ার আর বুঝতে বাকি থাকে না যে তার মেয়ে কি কি করেছে। মায়া দ্রুতই এই সব কিছুর ছবি তুলে ডেনিসকে পাঠিয়ে দেয়। অন্যদিকে ফাদার রবি থমাসকে বলে যে ফাদার রেন্ডা এখন বৃদ্ধ হয়ে গেছে, সে সব সময় অসুস্থ থাকে। এখন এমন একজন মানুষ প্রয়োজন যে তার জায়গা নিতে পারবে, আর তাই সে থমাসকে প্রস্তুত হতে বলে। ওদিকে আমরা মায়াকে শুয়ে থাকতে দেখি। রাত 3টা বাজে। এমন সময় কায়লা তার রুমে আসে। সে লক্ষ্য করে কায়লা অদ্ভুত আচরণ করছে। পরদিন সকালে সেখানে ডেনিস আসে। কায়লাকে দেখেই ডেনিস অবাক হয়ে যায়। ডেনিস তাকে আঘাত করতে থাকে। এমন সময় মায়া এসে ডেনিসকে সামলায়। মায়া ডেনিসকে বলতে থাকে যে এগুলি কি করছো, আমাদের মধ্যে তো কথা হয়েছিল আমরা কায়লাকে ভালোবেসে বোঝাবো। তখনই কায়লা বলতে থাকে দেখেছো মা, এই লোকটা কত বাজে, তুমি এই লোকটাকে ছেড়ে কেন দাও না। এসব কথা শুনে ডেনিস রেগে কায়লার গলা টিপে ধরে। এমন অবস্থা দেখে মায়া ডেনিসকে ইলেকট্রিক শক দিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে। এর ফলে ডেনিস মায়ের উপরে রেগে যায় আর চিৎকার করে বলতে থাকে তোমরা মা মেয়ে দুজনেই পাগল। এরপরে ডেনিস সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ডেনিস মায়াকে ফোন করে সরি বলার জন্য, কিন্তু মায়া ডেনিসের সাথে ব্রেকআপ করে নেয়। এই জন্য মায়া একটু রিল্যাক্স ফিল করে, তাই সে চার্চে যায়, যেখানে সে রেন্ডাকে দেখতে পায়। এখানে মায়া তাকে বলে সে যখন হাই স্কুলে ছিল তখন কায়লা তার পেটে আসে, এই জন্যই তার বাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর একজন ভালো লোক তাকে সাহায্য করে, তাকে বিয়েও করে সে। কায়লা এটাও জানে না যে যাকে সে তার বাবা মনে করে সে আদৌ তার বাবা নয়। তখন ফাদার বলে অতীত ভুলে যাও আর বর্তমান নিয়ে থাকো, আমি সব সময় তোমাদের পাশে আছি, সবকিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে মায়া কায়লার ব্যাগ থেকে পাওয়া সেই পুতুলের কথাটিও তাকে বলে, আর সে এটাও মনে করে যে কায়লা হয়তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এমন সময় রেন্ডাও অসুস্থ হয়ে পড়ে, আর তাই সে নিজের ওষুধ খেতে যায়।
হঠাৎ বাইবেলটি নিচে পড়ে গিয়ে খুলে যায়, যেখানে লেখা ছিল একজন মানুষের উপরে অনেকগুলো আত্মা ভর করার কথা। মায়ার কথাগুলি তার মনে পড়ে। ফাদার রেন্ডা বোঝা যায় কায়লার ভেতরে হয়তো একটি নয়, অনেকগুলো আত্মা ভর করেছে। অন্যদিকে আমরা কায়লাকে দেখতে পাই, যে এখন পুরোপুরি আত্মাদের দখলে। ফাদার রেন্ডাও বেরিয়ে পড়েছে কায়লাকে দেখার জন্য। হঠাৎ সে লক্ষ্য করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে কায়লা। রেন্ডা যখন কায়লার সাথে কথা বলতে যায়, তখন সে হুট করে জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য সে রেন্ডাকে তুলে নেয় নিজের গাড়িতে। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে কারের ভেতরে কায়লা নেই। তাহলে কায়লা কোথায়? এদিক ওদিক তাকাতে দেখে কায়লা পুনরায় গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফাদার তাকে কাবু করার জন্য ক্রস বের করে। তখনই আত্মাটি পেছন থেকে ফাদারকে অ্যাটাক করে। এর কিছুক্ষণ পরে কায়লাকে দেখি বাড়িতে এসে নিজের হাতে থাকা রক্তগুলো ধুয়ে ফেলার চেষ্টা করছিল, আর বারবার সরি ফাদার বলে যাচ্ছিল। কিন্তু কায়লার হাতে কোনো রক্ত লেগেই ছিল না। মায়া এসে কায়লাকে জিজ্ঞাসা করে, কি করছো তুমি? কিন্তু কায়লা তার কোনো কথার উত্তরই দেয় না। এরপর সে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসে। হঠাৎ থমকে দাঁড়িয়ে মায়ের দিকে তাকায়। মায়া কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি আত্মা তার উপরে আক্রমণ করে। অন্যদিকে আমরা দেখি ফাদার রেন্ডা এখনো বেঁচে আছে। এখানে ফাদার রেন্ডা থমাস ও ফাদার রবিকে কায়লার করা সেই বিশেষ রিচুয়ালের কথা জানায়। এমনকি এটাও জানায় যে কায়লার ভেতরে অনেকগুলো আত্মা রয়েছে। একটি আত্মা সেদিন তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখনো আরো একটি আত্মা তার ভেতরে রয়েছে, যে আত্মাটি অনেক বেশি শক্তিশালী। এখানে থমাস তাদেরকে সাহায্য করতে চায়। ফাদার রবি থমাসকে এক্সোরসিজম করার জন্য অনুমতি দিয়ে দেয়। নিজের জীবনে বিপদ জেনেও থমাস কায়লাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মায়ার যখন জ্ঞান ফেরে, তখনই কায়লা মায়াকে ছুরি দিয়ে আক্রমণ করে, যে ছুরিটি মায়ার হাতে বিঁধে যায়। মায়া বারবার কায়লাকে বলতে থাকে যে আমার সাথে এমনটা করো না, আমি তোমার মা। কিন্তু কায়লা তার কোনো কথাই শোনে না। কৌশলে মায়া কায়লাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে, যার ফলে কায়লা অজ্ঞান হয়ে যায়। সুযোগ বুঝে মায়া সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কায়লার জ্ঞানও ফিরে আসে। খুঁজতে খুঁজতে আত্মাটি বুঝে যায় মায়া কোথায় লুকিয়ে আছে। এরপর সেই ছুরি দিয়ে অনবরত সেই জায়গায় আঘাত করতে থাকে। এমন সময় থমাসও সেখানে এসে পৌঁছায়। থমাসকে দেখে কায়লা এখন থমাসকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। থমাস এক বিশেষ ঘন্টা বাজিয়ে তাকে থামিয়ে দেয়। এক পর্যায়ে কায়লা বেলকুনিতে চলে আসে। মায়াও বেরিয়ে এসে কায়লাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কায়লা তাদের কোনো কথাই না শুনে বেলকুনি থেকে ঝাঁপ দেয়। তারা দ্রুতই নিচে নেমে আসে, কিন্তু নিচে কোথাও কায়লাকে খুঁজে পায় না, কেননা কায়লা একটি পুলের ভেতরে লুকিয়েছিল। কায়লা ধীরে ধীরে পুল থেকে বেরিয়ে এসে হাওয়ায় ভাসতে থাকে। থমাস প্রতিনিয়ত মন্ত্র পাঠ করতে থাকে। আত্মাটি থমাসকে দুর্বল করার জন্য তাকে বলতে থাকে, তুমি এখনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, যে তোমার মা আর বোনকে মেরে ফেলেছে। কিন্তু থমাস এবার তার কথায় মোটেও দুর্বল হয় না। ধীরে ধীরে আত্মাটি থমাসের মায়ের রূপ নেয়, যেটা দেখে থমাস কিছুটা অবাক হয়ে যায়। সুযোগ পেয়ে আত্মাটি তাকে ধরে ফেলে। এরপর আত্মাটি থমাসকে দূরে ছুটে ফেলে। এবার মায়ার পালা। মায়া ওই আত্মাটির কাছে বারবার মিনতি করতে থাকে যে দয়া করে সে যেন কায়লাকে ছেড়ে দেয়। এরপর আত্মাটি মায়াকে ক্রস দিয়ে আত্মহত্যা করতে বলে। এটা করলেই সে কায়লাকে ছেড়ে চলে যাবে। মায়া নিজের মেয়েকে বাঁচানোর জন্য আত্মহত্যা করার প্রস্তুতি নেয়। মায়া নিজেকে মারতেই যাবে, ঠিক তখনই কায়লা জ্ঞান ফিরে পেয়ে তার মাকে থামিয়ে দেয়। অর্থাৎ কায়লা ও তার মায়ের বন্ডিং শক্তিশালী হয়ে গিয়েছিল, যে শক্তির ফলে কায়লা তার জ্ঞান ফিরে পেয়েছে। ওদিকে থমাসও ওঠার চেষ্টা করছিল, আর নিজে বিশ্বাস করতে থাকে যে সৃষ্টিকর্তা এখনো তার পাশে আছে। সে এটাও মনে করতে থাকে যে যখন সে প্রিস্ট হয়েছিল, তখন তার মা ও বোন তাকে নিয়ে কতটা গর্ব করত। এমনকি তার বোন একটি ক্রসওয়ালা পেন্ডেন্ট দিয়েছিল, যেটা এখনো তার গলাতেই ছিল। সেই ক্রসটি নিয়ে থমাস পুনরায় শয়তানের বিরুদ্ধে লড়তে থাকে। ধীরে ধীরে সেই আত্মাটিকে থমাস হারিয়ে দেয়, কেননা তার মনোবল এখন অনেক শক্তিশালী ছিল। এরপরে কায়লা পুনরায় কালো বমি করতে থাকে, আর এখন সে পুরোপুরি সুস্থ। এরপর ফাদার থমাস রেন্ডার সাথে দেখা করতে যায়, যেখানে থমাস তাকে বলে, আমি আমার জীবনের উদ্দেশ্য পেয়ে গিয়েছি,
তাই সে রেন্ডার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। এরপর থমাস জেলে সেই ট্রাক ড্রাইভারের সাথে দেখা করতে যায় যে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গিয়েছিল। ট্রাক ড্রাইভারটি থমাসের কাছে ক্ষমা চায়, থমাস তাকে ক্ষমাও করে দেয়। গল্পের একদম শেষে আমরা দেখি রাত 3টা বাজে। হঠাৎ থমাসের কাছে ফাদার রেন্ডার ফোন আসে। আজকে হয়তো আরো একজনের এক্সোরসিজম করতে হবে, কিন্তু এক্সোরসিজম করার জন্য কোথায় যাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন তো, আপনার আশেপাশে কোনো আত্মা নেই তো?